32 নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যখন আগুন দিয়ে পোড়ালো, এবং এই আগুনটা দিল কি 5 আগস্টে রোমান হাওলাদার নামে যুবদলের এক নেতা, তিনি আবার আগুন দিতে দিতে ফটো তুলে আবার সব তারেক রহমানকে পাঠালো তাকে খুশি করতে, এবং খুব গর্ব করেই তারা আগুনটা দিল। যে ফোনটা এসছিল সেই ফোনে শেখ হাসিনাকে বলা হয়েছিল যে আপনি শীঘ্রই দেশ ছাড়ুন, তা না হলে আপনাকে খুন করা হবে। দ্য স্টোরি অফ অ্যান আনফিনিশড রেভেলেশন, যে রেভেলেশন এখনো আনফিনিশড। কারণ কি 2024 সালের 5ই আগস্টের পর থেকে আজকে কতগুলো মাস গেল, এখনো পর্যন্ত একটা নির্বাচিত সরকার পেল না বাংলাদেশ। It's already too late. If you don't leave now, you won't survive. যদি এখন আপনি না দেশ ত্যাগ করেন তাহলে আপনি বেঁচে থাকতে পারবেন না, আর যদি ভবিষ্যতে আপনাকে লড়তে হয় তাহলে এখনই দেশ ছাড়ুন। গত 50 বছরে 20 বার হত্যার চেষ্টা হয়েছে শেখ হাসিনাকে, কিন্তু একবারও তাকে মারতে পারেনি। নাম যদিও উল্লেখ করা নেই, তবুও একটা অনুমান করা যেতেই পারে, সেই ব্যক্তি কি অজিত দোভাল। জাতির পিতার মূর্তিতে জুতোর মালা পরানো হয়েছিল, জুতোর মালা, আজ সেই জুতোর মালা পরে বসে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কোনো উপদেষ্টা নেই তাদের সঙ্গে। ভোট হবে কি না হবে জানি না, যদি ভোট ঘোষণা হয়ে যায় আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। পাঁচই আগস্ট 2024 দুপুর 2টো থেকে দুপুর 2:45, এই 45 মিনিটে তৎকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা ঠিক কি করেছিলেন। বাংলাদেশে শেখ হাসিনার শেষ 45 মিনিট, এই শিরোনামে শত শত আর্টিকেল হয়েছে, শত শত ভিডিও আপনারা দেখেছেন, কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ওই শেষ 45 মিনিটে শেখ হাসিনা ঠিক কি কি করেছিলেন আজও সেই সঠিক তথ্য আপনাদের কাছে নেই। আজ তাই কি কি ঘটেছিল শেষ 45 মিনিটে শেখ হাসিনার বাংলাদেশে, সে বিষয়টাই আপনাদের সামনে খোলসা করব। শুরু করছি রণক্ষেত্র, আমি নারায়ণ। ইন্ট্রো বেশি দীর্ঘায়িত করব না, কারণ সাবজেক্টটা আজকে অনেকটা বড় হতে চলেছে। শেষ পর্যন্ত দেখবেন যদি বুঝতে হয়। দেখুন, একটা বই ইতিমধ্যেই বেরিয়েছে। আজকের আমাদের হেডলাইনটা আবার তার আগে দেখিয়ে দিই আপনাদের। হাসিনার প্রাণ বাঁচালো ভারত। এখানে আমি হাসিনার ছবি রেখেছি অবশ্যই, আর রেখেছি ইন্দিরা গান্ধীর ছবি এবং নরেন্দ্র মোদীর ছবিও। কেন সেটা ধীরে ধীরে খোলসা করছি আপনাদের কাছে। দেখুন, একটা বই বেরিয়েছে আপনারা জানেন, ইনশাআল্লাহ বাংলাদেশ, আর সেই বইতেই উঠে এসছে অনেক গোপন তথ্য। এর আগে একটি ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে ওয়াকারুজ্জামান কিভাবে তিনি বিট্রে করেছেন শেখ হাসিনার সঙ্গে, সিআইএর সঙ্গে তিনি একসঙ্গে কাজ করেছেন, আজও করে চলেছেন, তার প্রমাণও আপনাদের দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আপনাদের সেই বই থেকে আরও একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, নিউজ 18 এই হেডলাইনটা করেছে, ভারতীয় সংবাদ মাধ্যম লিখেছে, নিউ বুক অন বাংলাদেশ রিভিলস হাউ এ 1:30 PM কল ফ্রম ইন্ডিয়া সেভড শেখ হাসিনাস লাইফ। একটা ফোন কল যেটা এসছিল 1:30টা নাগাদ, এই সময়টাও কিন্তু 5ই আগস্ট 2024 কথাই আমি বলছি। 5ই আগস্ট 2024 1:30টা নাগাদ একটা কল এসছিল শেখ হাসিনার কাছে, এবং সেই কলটাই নাকি তার জীবন বাঁচিয়ে দিয়েছে। এই হেডলাইনটা সেটাই বলতে চেয়েছে। আরও একটা হেডলাইন আপনাদের দেখাচ্ছি, ইয়ন করেছে, দেখুন, লিখছে, দ্য কল ফ্রম ইন্ডিয়া দ্যাট সেভড শেখ হাসিনা ফ্রম বিং অ্যাসাসিনেটেড, বুক রিভিলস হু টোল্ড হার টু বোট চপার অর সি ইট উইল বি কিল্ড। তাহলে বোঝা গেল মোটামুটি দুটো হেডলাইন পড়ে, যে ফোনটা এসছিল সেই ফোনে শেখ হাসিনাকে বলা হয়েছিল যে আপনি শীঘ্রই দেশ ছাড়ুন, তা না হলে আপনাকে খুন করা হবে, হত্যা করা হবে, যেভাবে হত্যা করা হয়েছিল তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আর তারপরেই
তারপরেই কি ডিসিশন নিয়েছিল দেখুন, এই যে সেই বইটি, তার কভার পেজ, ইনশাআল্লাহ বাংলাদেশ, দ্য স্টোরি অফ অ্যান আনফিনিশড রেভলিউশন। যে রেভলিউশন এখনও আনফিনিশড। কারণ কি 2024 সালের 5ই আগস্টের পর থেকে আজকে কতগুলো মাস গেল, এখনো পর্যন্ত একটা নির্বাচিত সরকার পেল না বাংলাদেশ। আর তাই তো আনফিনিশড রেভলিউশন, যে রেভলিউশনের কোনো মানেই হয় না। কে লিখেছেন? দীপ হালদার, জয়দীপ মজুমদার এবং শাহিদুল হাসান খোকন। দেখুন, এই বইতেই কিন্তু আপনাদের বলেছিলাম যে সেনা প্রধান ওয়াকারুজ্জামান কিভাবে তিনি বিশ্বাসঘাতকতা করেছিলেন শেখ হাসিনার সঙ্গে। বইটিতে উল্লেখ আছে, হাসিনাকে প্রথমে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আশ্বস্ত করেছিলেন যে তিনি নিরাপদ থাকবেন। ঢাকা শহরের সব এন্ট্রি পয়েন্টে সেনা মোতায়েন করা হয়েছে, গণভবনের চারপাশেও আর্মি বসানো হয়েছে। বলেছিলাম 3 তারিখ থেকেই কিন্তু অস্থিরতা চরমে পৌঁছে গিয়েছিল। শেখ হাসিনা তিনি কিন্তু একটা তার প্রাণনাশের ভয় তিনি পাচ্ছিলেন, সেই বিষয়টা তিনি অনুভব করতে পারছিলেন। আর সেই কারণেই গণভবনের বাইরে পুলিশি পাহারাদার তিনি বাড়িয়ে দেওয়ার জন্য বলেছিলেন। কিন্তু ওয়াকারুজ্জামান তিনি বলেছিলেন যে না, পুলিশের ওপর সাধারণ মানুষের বিশ্বাস নেই, পুলিশ সাধারণ যে বিপ্লবী যারা বিদ্রোহ করতে আসছে তাদেরকে ওপর গুলি বর্ষণ করেছে, আবু সাইদ নামে একজন মারা গেছেন। তাহলে পুলিশের ওপর বিশ্বাস নেই সাধারণ মানুষের, পুলিশ যদি গণভবনের চারদিকে থাকে তাহলে সাধারণ মানুষ আরও তাড়াতাড়ি আসবে। তাই তিনি বলেছিলেন সেনা মোতায়েন করা হোক, পুলিশ নয়। সেনা মোতায়েন করেছিলেন এবং আশ্বস্ত করেছিলেন শেখ হাসিনাকে যে আপনি থাকুন, সেনারা মোতায়েন রয়েছে, আপনার কিচ্ছু হবে না, আপনি নিরাপদে আছেন। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি ঘুরে যায়। এই দিনটা সেই দিনটা 5ই আগস্ট 2024। ওয়াকারুজ্জামান বলেন আর্মি আর কোনো কঠোর পদক্ষেপ নিতে পারবে না। অনেক অবসরপ্রাপ্ত অফিসার এবং সেনাদের পরিবারও বিক্ষোভে নেমেছে, কেউ গুলি চালাবে না। এতে হাসিনা বুঝে যান সেনাবাহিনী আর তার পাশে নেই, প্রতিরক্ষা বাহিনীর ভেতর থেকেই তিনি একা হয়ে গেছেন। তাকে বারবার বলা হচ্ছিল আপনি দেশ ত্যাগ করুন, চলে যান। বুঝতে পারছেন কেন বলছিল সেনাপ্রধান? কিন্তু তিনি রাজি হননি। হাসিনা সেই সময় দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে তিনি বাংলাদেশ ছেড়ে যাবেন না, দেশেই থাকবেন, যদি মরতে হয় তাহলে দেশেই মরব। যে দেশবাসীর জন্য আজ আমি এত বলিদান দিয়েছি, গোটা পরিবারকে হারিয়েছি, সেই দেশবাসী যদি আমাকে মারতে আসে তাহলে আমি তাদের হাতে মৃত্যুবরণ করে নেব। এই বক্তব্য তিনি বলেছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে। কিন্তু ঠিক তখনই ভারতের এক উচ্চপদস্থ কর্মকর্তা, যার নাম বইয়ে প্রকাশ করা হয়নি, তাকে ফোন করে কি বলেছিলেন দেখুন সময় খুব কম, আপনি যদি এখনই বের না হন তারা আপনাকে বাঁচতে দেবে না, এখনই চলে যান, বেঁচে থাকুন যাতে আগামী দিনে আবার লড়তে পারেন। এই যে কথাটা, ইটস অলরেডি টু লেট, ইফ ইউ ডোন্ট লিভ নাও ইউ ওন্ট সার্ভাইভ। যদি এখন আপনি না দেশ ত্যাগ করেন তাহলে আপনি বেঁচে থাকতে পারবেন না, আর যদি ভবিষ্যতে আপনাকে লড়তে হয় তাহলে এখনই দেশ ছাড়ুন, অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে। তারপর এই কথাগুলো শেখ হাসিনার ওপর গভীরভাবে প্রভাব ফেলে। তিনি বুঝতে পারেন এবার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। তিনি আধা ঘন্টা সময় নেন সিদ্ধান্ত নিতে, দেশে থেকে মরবেন নাকি বেঁচে আবার ফিরে আসবেন এবং আবার তিনি লড়বেন। এই বুদ্ধিটাই তাকে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি 1:30 থেকে দুপুর 2টো পর্যন্ত এই আধ ঘন্টা তিনি ভাবনা চিন্তা করেছিলেন। যদিও তাকে বলা হয়েছিল ফোনের ওপার থেকে যেই ফোন করে থাকুক, ভারতের যেই কর্মকর্তা ফোন করে থাকুক, তিনি বলেছিলেন যে আপনার কাছে কিন্তু বেশি সময় নেই, যদি 20 মিনিটের মধ্যে আপনি গণভবন ত্যাগ না করেন তাহলে কিন্তু বড় কিছু হয়ে যেতে পারে। তারপরেও আধ ঘন্টা শুধু তিনি ভাবার সময় নিয়েছিলেন শেখ হাসিনা যে কি করব। নাম যদিও উল্লেখ করা নেই, তবুও একটা অনুমান করা যেতেই পারে। সেই ব্যক্তি কি অজিত দোভাল? আমি প্রশ্নটা ছুড়ে দিলাম, আপনারা উত্তরটা দিন কমেন্ট বক্সে। দেখুন, এই বার্তাতেই নাকি শেখ হাসিনা সিদ্ধান্ত নেন এবার তাকে বাঁচতে হবে, যদি তিনি বেঁচে থাকেন তাহলে আগামী দিনে তিনি লড়তে পারবেন। শেখ পরিবারের অতীতের ভয়াবহ স্মৃতি তিনি সেই সময় মুহূর্তটা মনে করেন। এই মুহূর্তে হাসিনার মনে ভেসে ওঠে 1975 সালের ভয়াবহ সেই 15ই আগস্টের কথা, যেদিন তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুরো পরিবারকে হত্যা করা হয়। শুধু 2 বোন শেখ হাসিনা আর শেখ রেহানা, এই দুজন খালি বেঁচে যান।
এই স্মৃতি থেকেই ভারতীয় কর্মকর্তা তাকে মনে করিয়ে দেন একটি কৌশলগত পশ্চাৎপসারণও কখনো কখনো ভবিষ্যৎ জয়ের প্রস্তুতি, এবং ঠিক সেই কৌশলে হাসিনা বাংলাদেশ ছাড়ার সিদ্ধান্ত নেন। সিংহ যখন শিকার করতে যায়, দুপা এগোতে যায়, তার আগে এক পা পিছিয়ে নেয়। ঠিক সেই বুদ্ধিটাই দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে ভারতের তরফে। আর তারপরেই তখন তার মনে ভেসে ওঠে যে আমি তো দেশ ছেড়ে দেবো, কিন্তু দেশ না ছাড়লে কি হবে? সেই 1975 সালের 15ই আগস্ট যা হয়েছিল সেটাই কি হবে আমার সঙ্গে? সেই স্মৃতিচারণা তিনি করতে শুরু করেন। কি ঘটেছিল 1975 সালের 15ই আগস্ট? 15ই আগস্টই বা কেন, অন্য কোনো দিন নয় কেন? দেখুন, এই যে প্রতিদিনের সংবাদ, বাংলাদেশি একটি সংবাদ মাধ্যম, তারা একটা সুন্দর একটা রিপোর্ট করেছে, যে রিপোর্টটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। 1975 সালের 15ই আগস্ট, সেই ইতিহাস আরও একবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি। দেখুন, যেভাবে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে মাত্র 1 ঘন্টার অপারেশনে নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা। সেই অল্প সময়েই খুন করে 18 জনকে, একজন দুজন নয়, 18 জনকে। 18 জনকে 1 ঘন্টার অপারেশনে পুরো পরিবার শেষ করে দেওয়া হয়েছিল। সেই বর্বরচরিত হত্যাকাণ্ডে পাষণ্ড ঘাতকদের হাত থেকে রেহাই পায়নি শিশু রাসেল, শিশু বাবু, এমনকি অন্তঃসত্ত্বা বধূও। 1975 সালের 14ই আগস্ট সন্ধ্যা থেকে 15ই আগস্ট ভোর 6টা পর্যন্ত কিভাবে সেই হত্যাযজ্ঞ ঘটে তা নিয়েই এই প্রতিবেদন। বঙ্গবন্ধু হত্যা মামলায় দেওয়া বিভিন্ন জনের সাক্ষ্য ও লেফটেন্যান্ট কর্নেল আব্দুল হামিদের বই 3টি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথার আলোকে প্রতিবেদনটি তৈরি করেছেন বিশেষ প্রতিনিধি। সেই প্রতিবেদনে কি লেখা আছে? পুরো গল্পটাই লেখা আছে। কিভাবে, কারা ষড়যন্ত্র করেছিল, কেন 15ই আগস্টের দিনটাকে বেছে নেওয়া হয়েছিল, সমস্তটাই বলে রাখি। 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। পাকিস্তান মানে না, পাকিস্তান 14ই আগস্ট মানে তার আগের দিনটা, বুঝতে পারছেন? তাই 14ই আগস্ট থেকেই শুরু হয়ে গেছিল নতুন একটা ষড়যন্ত্র। পাকিস্তানি তো সবাই, তাই না? যে দেশ স্বাধীন করলো বঙ্গবন্ধু মুজিবুর রহমান, যে জাতির পিতা, সেই জাতির পিতাকে কিভাবে হত্যা করা যায় এই মতলব কে কষবে? পাকিস্তানিরাই তো কষবে। সেনাবাহিনীর মধ্যে তখনও তো পাকিস্তানি মতাদর্শ, তখনও তো তাই। তারা তো লাহোরে গিয়ে নিয়ে এসেছিল নিজের প্রশিক্ষণ, তারা তো ইসলামাবাদে গিয়েই নিয়ে এসেছিল নিজেদের প্রশিক্ষণ। সেই মাইন্ড ওয়াশ, ব্রেন ওয়াশ যাবে কোথায়? আর তাই কারা করেছিল সবই তো জানেন। এই যে 14 থেকে 15ই আগস্ট 2075 বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক অধ্যায়। 14ই আগস্ট সন্ধ্যা, ঢাকায় অস্বাভাবিক উত্তেজনা, নিরাপত্তা বাড়ানো হলেও কেউ বুঝতে পারেনি উত্তরপাড়ায় চলছিল বঙ্গবন্ধু হত্যার মহড়া, বুঝতে পারছেন? আর তখন রাত 12:30, 14ই আগস্ট পেরিয়ে 15ই আগস্ট। সেই সময় মেজর ফারুক ব্রিফিং করেন সেই রাতেই হত্যা করা হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আর কে কে ছিল সেই দলে? মেজর নূর, মেজর ডালিম, সবই তো জানেন। ধানমান্ডিতে প্রথম হামলা, শেখ ফজলুল হক মনির বাসা। ভোর তখন 5:10 তখন মেজর মুসলিম উদ্দিনের নেতৃত্বে সেনারা আক্রমণ চালায়। শেখ মনি পত্রিকা পড়ছিলেন, সোজা গুলি করে হত্যা করা হয় তাকে। গর্ভবতী স্ত্রী আরজুমণিকেও গুলি করে হত্যা করা হয়। অলৌকিকভাবে বেঁচে যান তাদের 2 শিশু, ফজলে শামস পরশ ও ফজলে নূর তাপস। তারা পালিয়ে গিয়েছিলেন এই হত্যাকাণ্ড দেখে। তারপর সেরনিয়াবাদ, তার পরিবারের যে গণহত্যা, এখানে হয়েছিল 5:10, তখন 5:10, আর সেরনিয়াবাদে গিয়েছিল 5:15। 5 মিনিটের ব্যবধানে এখানে আলাদা টিম পাঠানো হয়েছিল, ওখানে আলাদা টিম পাঠানো হয়েছিল। টিম কাদের ছিল? বাংলাদেশ সেনাবাহিনীর না, নামটা বাংলাদেশ সেনাবাহিনী ছিল, কিন্তু আমি বলবো ওটা ছিল পাকিস্তান সেনাবাহিনী। দেখুন, ভোর 5:15 আক্রমণ করা হয় আব্দুর রব সেরনিয়াবাদের বাসায়। ব্রাস ফায়ারে নিহত হন সেরনিয়াবাদ, তার 14 বছরের মেয়ে বেবি এবং 12 বছরের ছেলে আরিফ, 4 বছরের নাতি বাবু, আত্মীয় পরিজন সহ মোট 10 জনেরও বেশি মানুষ। সেই বাড়িতে যারা কাজের লোক ছিলেন তাদেরকেও ছাড়া হয়নি, তাদেরকেও গুলি করে হত্যা করা হয়েছিল। কেবল বড় ছেলে হাসনাত আবদুল্লাহ,
তিনি প্রাণে বেঁচে যান পালিয়ে। অন্যদিকে ভোর 5:30 নাগাদ ঘাতকরা গিয়ে পৌঁছয় ধানমন্ডি 32 নম্বরের 677 নম্বর বাড়িতে, যেই বাড়িতে থাকতেন বঙ্গবন্ধু। বুঝতে পারছেন? দেখুন, বঙ্গবন্ধু তখন ফোনে যোগাযোগের চেষ্টা করছেন পুলিশ কন্ট্রোল রুমে এবং সেনাপ্রধান শফিউল্লাহর সঙ্গে। শেষবার তিনি বলেন, আমি প্রেসিডেন্ট শেখ মুজিব, আর্মির লোকেরা আমার বাসায় অ্যাটাক করেছে। যে জাতির পিতা, সেই জাতির পিতা, তার বাড়িতেই সেই দেশেরই আর্মি গিয়ে অ্যাটাক করে দিল। দেখুন তারপর কি হলো, শেখ কামালের মৃত্যু হলো প্রথমবার এই বাড়িতে 32 নম্বরের 677 নম্বর যে বাড়িটি, সেই বাড়িতে প্রথম হত্যা হয়েছিল শেখ কামাল। শেখ কামাল নিচে নেমে সৈন্যদের শান্ত করতে চাইছিলেন, কিন্তু ক্যাপ্টেন বজলুল হুদা গুলি করে তাকে হত্যা করে। বঙ্গবন্ধুর সহকারী মহিতুল ইসলাম ও নুরুল ইসলামও আহত হন। এই যখন ঘটনাগুলো ঘটছে, তখন মুজিবুর রহমান গায়ে একটি মাত্র স্যান্ডো গেঞ্জি এবং পরনে ছিল লুঙ্গি। সেই অবস্থাতেই তিনি সেনাপ্রধানকে ফোন করে যাচ্ছিলেন, সেই অবস্থাতেই তিনি বন্ধু কর্নেল জামিলকে ফোন করে যাচ্ছিলেন। কি হয়েছিল কর্নেল জামিলকে তিনি শেষবার ফোন করেছিলেন, বলেছিলেন, জামিল তাড়াতাড়ি আসো, আর্মির লোকেরা আমার বাড়িতে অ্যাটাক করেছে। কর্নেল জামিল বেরিয়েও গিয়েছিলেন, কিন্তু সোহবানবাগে গুলি করে তাকে হত্যা করা হয় রাস্তাতেই। সেনাবাহিনী টের পেয়ে গিয়েছিল যে এই জামিল চলে যাচ্ছেন বঙ্গবন্ধুর বাড়িতে, আর অপারেশন হবে না, তিনি আটকে দেবেন, তাই রাস্তাতেই তাকে খুন করা হয়েছিল। তারপর ভোর 5:30 নাগাদ 5:50 যখন বাজে, তখন ঘাতকরা বঙ্গবন্ধুকে নিচে নামায়। বঙ্গবন্ধু চিৎকার করে বলেন, তোদের এত সাহস, পাকিস্তান আর্মিও আমাকে মারতে পারেনি। সিঁড়ির মাঝামাঝি এসে মেজর নূর ও বজলুল হুদা গুলিতে বঙ্গবন্ধু নিহত হন। তার বুকের রক্ত ভেসে যায় ধানমন্ডি 32-এর সেই বাড়ির সিঁড়িতে। সেই নৃশংস ঘটনা, সেই ঘটনাই স্মৃতিচারণ করেছিলেন সেই সময় দুপুর 1:30 থেকে 2টোর মধ্যে, ওই আধ ঘন্টা নাড়িয়ে দিয়েছিল শেখ হাসিনাকে এই ঘটনা। নতুন করে তিনি স্মৃতিচারণ করেছিলেন সেই ঘটনা 5ই আগস্ট 2024-এ দাঁড়িয়ে। তারপর দেখুন বেগম মুজিব ও পরিবারের বাকি সদস্যদের কিভাবে হত্যা করা হয়েছিল। এরপর ঘাতকরা শেখ জামাল ও তার স্ত্রী রোজি জামাল, শেখ কামাল ও তার স্ত্রী সুলতানা কামাল, শেখ নাসেরকেও হত্যা করে। আর শেখ রাসেলের মৃত্যু হয় কিভাবে? তিনি তখন মাত্র 10 বছর ছিলেন। কাঁদতে কাঁদতে তিনি বলেছিলেন যে, ভাইয়া আমাকে মারবে না তো? তাকে সান্ত্বনা দিয়েছিলেন বাড়ির পরিচারকরা, না তোমাকে মারবে না, তুমি তো শিশু। কিন্তু তাকেও গুলি করে হত্যা করা হয়েছিল। তার ছোট্ট দেহটি পড়ে থাকে মায়ের কক্ষে। আর যারা বেঁচে যান তারা হচ্ছেন শেখ হাসিনা আর শেখ রেহানা। তারা দুজন সেই সময়ে ডক্টর ওয়াজেদ, শেখ হাসিনার স্বামী, তার বাড়িতে ছিলেন জার্মানিতে, ঘুরতে গিয়েছিলেন। মাত্র 15 দিনের জন্য হয়তো ঘুরতে গিয়েছিলেন, সেই জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন। তারপর যখন সেই খবর গিয়ে শেখ হাসিনার কাছে পৌঁছয়, শোনা যায় এক স্মৃতিচারণে শেখ হাসিনা নিজেই বলেছিলেন যে তাকে সেখানে থাকতে দেওয়া হয়নি, তার থাকা নিয়ে একটা দ্বন্দ্ব হয়ে গেছিল। যদি বাংলাদেশি আর্মি, পাকিস্তান আর্মি এবার সেখানেও চলে যায় অপারেশন করতে, কি হবে তাহলে? গুঞ্জন ছড়িয়ে গিয়েছিল কোথায় রাখা হবে শেখ হাসিনা, শেখ রেহানা এবং ডক্টর ওয়াজেদকে। আর সেই সময় ত্রাতা হয়ে দাঁড়িয়েছিল ভারত, সেই সময় ত্রাতা হয়ে দাঁড়িয়েছিল ভারত। দেখুন এই ছবিটা, বঙ্গবন্ধু, তার কোলে শিশু রাসেল। এখানে একজনও বেঁচে নেই, একজনও বেঁচে নেই। ওই একটা অপারেশনে সবাই শেষ। শুধু বেঁচেছিলেন রেহানা আর বেঁচেছিলেন শেখ হাসিনা। এই দুজনকে এবং শেখ হাসিনার যে স্বামী ডক্টর ওয়াজেদ, এই তিনজনকে ভারতে নিয়ে আসা হয়েছিল। গোপন ডেরায় তাদের আস্তানা গড়ে তোলা হয়েছিল, রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছিল। ভারত সেই সময়ও বাঁচিয়েছিল শেখ হাসিনাকে। আবার 2024-এর 5ই আগস্ট সেই দিনও বাঁচালো ভারত। কিভাবে? দেখুন এই ছবিগুলো তো পরবর্তী মুহূর্তের, তার আগে কি ঘটেছিল, ভারতের ভূমিকা এবং ফোন কলের মুহূর্ত। বাংলাদেশের সেনা, নৌ ও বাহিনীর প্রধানেরা তাকে বোঝানোর চেষ্টা করেন, প্রত্যেকে। যেই সময় তিনি স্মৃতিচারণ করছেন 1975 সালের 15ই আগস্ট, সেই সময় তাকে ঘিরে ধরে বিভিন্ন বাহিনীর প্রধানেরা তাকে বলছিলেন যে না, এবার সময় চলে এসছে যে আপনি দেশ ত্যাগ করুন, গণভবন ছেড়ে বেরিয়ে যান, না হলে বিপদ ঘনিয়ে আসছে।
তিনি কি করেছিলেন? ভারতীয় বিমান কর্তৃপক্ষ আগেই জানিয়ে রেখেছিল যে যদি বাংলাদেশের কোনো বিমান শেখ হাসিনাকে নিয়ে আসে তাহলে ভারতের আকাশপথ ও বিমান ঘাঁটি খোলা থাকবে। এই তথ্য আপনি আগে কোনোদিনও জেনেছিলেন? জানতেন না। এই তথ্য উঠে এসেছে ইনশাআল্লাহ বাংলাদেশ ওই বইটিতে। তবুও হাসিনা প্রথমে রাজি হননি। তিনি তার ছেলের সঙ্গে কথা বলেন, যিনি ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে থাকেন, তার সঙ্গে ফোনে কথা হয়। এই তথ্য আপনারা জানতেন, এই তথ্য বহুবার রিপিট হয়েছে। তিনি বলেছিলেন যে মা আপনি চলে যান, এই জনতা আপনাকে ছেড়ে দেবে না। হাসিনা উত্তর দেন, যদি আমি মরি তাহলে দেশেই মরবো, দেশ ছেড়ে যাব না। এখনো পর্যন্ত চলছিল সেই টানাপোড়েন, কিন্তু শেষ পর্যন্ত রেহানাকে বোঝানো হয়। ওয়াজেদ জয় রেহানার সঙ্গে কথা বলেন, তিনি বলেন যে মাকে বোঝান যে এইবার সময় এসে গেছে, না হলে আর লড়ারও জন্য কেউ থাকবে না। আর সেই সময় রেহানা গিয়ে আবার হাসিনাকে বোঝান। তারপর এই 1:30 নাগাদ কল এসেছিল, ভারতের ফোন কল। 2:23 এই সময় শেখ হাসিনা গণভবন থেকে হেলিকপ্টারে রওনা দেন। এই সেই ছবি। এখানে শেখ হাসিনা এবং শেখ রেহানা ছিলেন, ঠিক আছে। তারপর 2:35 নাগাদ হেলিকপ্টার ঢাকার তেজগাঁও বিমান ঘাঁটিতে পৌঁছয়, আর 2:42 নাগাদ C-130 যে বিমানে ওঠেন। আকাশে মেঘলা আবহাওয়া। তারপর তার পরবর্তী গন্তব্য কোথায় হয় সেটা আপনাদের সকলেরই জানা। ভারতের আকাশ সীমা পেরিয়ে মালদা সীমান্তে প্রবেশ করে, ভারতের এয়ারবেসে অবতরণ করেন। তাকে স্বাগত জানাতে অজিত দোভাল যান, ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা। পরে তাকে দিল্লির একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়, এখনও যেখানে রয়েছেন শেখ হাসিনা এবং শেখ রেহানা। তারপরে এই হচ্ছে বাংলাদেশের গরিলা কায়দায় যে বিক্ষোভ হয়েছিল, দেখতে পাচ্ছেন। গণভবন লুট হয়ে গেছিল, আমরা দেখেছিলাম। প্রত্যেকে কিছু না কিছু নিয়ে চলে গেছিল, এমনকি শেখ হাসিনার অন্তর্বাসও ছাড়েননি। রিল বানিয়েছিল সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ছবি দিয়ে, আর মানুষকে আরো হিংসায় নিমজ্জিত করেছিল। কারা? এই জুলাই বিপ্লবীরা। সিআইএর মদতে, আইএসআই এর ফান্ডে এই জুলাই বিপ্লবীরা তখন উন্মাদ হয়ে গিয়েছিল। উন্মাদ কেন? শেখ হাসিনা তো দেশ ছেড়ে চলে গেছে। তাহলে না, হাসিনা দেশ ছেড়ে চলে গেছে তো কি হয়েছে? বঙ্গবন্ধুকে মুছে দিতে হবে, বঙ্গবন্ধুর কিচ্ছু থাকবে না। জাতির পিতা আবার কি? পাকিস্তানের প্রথম থেকেই এজেন্ডা ছিল যে বাংলাদেশ স্বাধীন হয়েছে পূর্ব পাকিস্তান থেকে, তাকে বেশি দিন বাংলাদেশ রাখা যাবে না। যতদিন বঙ্গবন্ধু মুজিবুর রহমানের চিহ্ন, পদচিহ্ন এবং তার স্মৃতি বাংলাদেশে জর্জরিত হয়ে থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশকে আবারও পূর্ব পাকিস্তান করা যাবে না। আর সেই কারণেই তো সমস্ত চিহ্ন মুছে দেওয়ার জন্য একটা পরিকল্পনা ছিল। তাই হাসিনা দেশ ত্যাগের পর ওই জুলাই বিপ্লবীদের পরবর্তী যে কর্মকাণ্ড সেগুলো ছিল এইগুলো। জাতির পিতার মূর্তিতে জুতোর মালা পরানো হয়েছিল, জুতোর মালা। আজ সেই জুতোর মালা পরে বসে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কোনো উপদেষ্টা নেই তাদের সঙ্গে। ভোট হবে কি না হবে জানি না, যদি ভোট ঘোষণা হয়ে যায় আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। বুঝতে পারছেন? জাতির পিতার গলায় তখন জুতোর মালা, মূর্তি ভাঙা হচ্ছে দড়ি দিয়ে বেঁধে, যেন সেই ছবিটা যেন হীরক রাজার দেশে দড়ি ধরে মারোটান রাজা হবে খান। এ তো রাজা ছিল না, এ তো প্রজাদেরই লোক, আপনাদেরই লোক ছিল। জাতির পিতা, যে মানুষটা একটা দেশকে দেশ বানিয়েছিল, যে মানুষটা ভাষার জন্য আন্দোলন করেছিল, আর আপনারা সেই মানুষটার সমস্ত চিহ্ন মুছে দেওয়ার জন্য এই সমস্ত কর্মকাণ্ড করে বেরিয়েছেন। সরকারিভাবে, প্রশাসনিকভাবে এই সমস্ত কর্মকাণ্ড করে বেড়ানো হয়েছে। এই তো 32 ধানমন্ডির সেই ছবি। এই বাড়িতে কি ছিল? এই বাড়িতে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সমস্ত স্মৃতি ছিল, অনেক দলিল ছিল। শুনুন, একটি অডিও শোনাচ্ছি আপনাদের শেখ হাসিনা, তারপর ফিরছি। 32 নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যখন আগুন দিয়ে পোড়ালো, এবং এই আগুনটা দিল কে? 5 আগস্টে রোমান হাওলাদার নামে যুবদলের এক নেতা, তিনি আবার আগুন দিতে ফটো তুলে আবার সব তারেক রহমানকে পাঠালো তাকে খুশি করতে, এবং খুব গর্ব করেই তারা আগুনটা দিল। আর 5 ফেব্রুয়ারি 2025 এসে বুলডোজার দিয়ে ওই বাড়িটা ভেঙে ফেলা হলো, পুড়িয়ে যে ছারখার করে দিল।
কত মূল্যবান জিনিস, কত স্মৃতি, কত ঐতিহাসিক দলিল এবং অনেক বই, না হলে 20-25 হাজার বই তো ছিল সেখানে। আমাদের লাইব্রেরি ছিল, একটা আমার বাবার ব্যক্তিগত লাইব্রেরি, আর আমরা মিউজিয়াম করেছিলাম, মিউজিয়ামের জন্য লাইব্রেরি এবং আর্কাইভ করে রেখেছিলাম। সব তো ধ্বংস করে দিল, সব ধ্বংস, বঙ্গবন্ধুর নাম থাকতে পারবে না। আসলে এই এজেন্ডা ছিল আইএসআই এর, আসলে এই এজেন্ডা ছিল সিআই এর। বাংলাদেশ থেকে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সমস্ত চিহ্ন মুছে দিতে হবে, তাদেরকে যাতে আর ভবিষ্যতে কেউ স্মরণ না করতে পারে। বুঝতে পারছেন? দেখুন, শেখ হাসিনাকেও বারবার হত্যার চেষ্টা করা হয়েছিল, বারবার। তিনি বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। এটা আওয়ামী লীগের একটি পোর্টাল, যেখানে 2020 সালের 25শে জানুয়ারি একটি আর্টিকেল প্রকাশ হয়েছিল, যার হেডলাইন ছিল শেখ হাসিনাকে হত্যা চেষ্টার সেসব দিন। কে লিখছেন? ডক্টর মিল্টন বিশ্বাস। তিনি লিখেছেন যে 1975 সালে তো তিনি ছিলেন না বাংলাদেশে, থাকলে সেই দিনই তাকে হত্যা করা হতো তার পরিবারের সঙ্গে। যে 18 জনকে হত্যা করা হয়েছিল তাদের সঙ্গে শেখ হাসিনাও থাকতো এবং শেখ রেহানাও থাকতো। সংখ্যাটা 18 থাকতো না, 20 হয়ে যেত। আর তারপর আরও সুবিধা হতো এই ধরনের জিনিসগুলো করতে। বুঝতে পারছেন? 4-5 বছরের মধ্যেই যে জাতির পিতা, তাকে ভুলিয়ে দেওয়া যেত। পাকিস্তানের সেই মতলব ছিল, কিন্তু হয়নি। সেটা ভারত পাকিস্তানের সেই স্বপ্ন পূরণ করতে দেয়নি। দেখুন কি বলছে, 3 দশক পর আরও একটি রায় ঘোষণার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক জীবন নস্যাৎ প্রচেষ্টার জবাব পেলাম আমরা। তারপর 1988 সালের 24শে জানুয়ারি চট্টগ্রামের লালদিঘি ময়দানে শেখ হাসিনার জনসভায় পুলিশের গুলিতে 24 জন নেতাকর্মী নিহত হন। চট্টগ্রাম গণহত্যা নামে পরিচিত এই ঘটনার 4 বছর পর 1992 সালে আইনজীবী শহীদুল হুদা মুখ্য মহানগর হাকিম আদালতে চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার মির্জা রাকিবুল হুদা সহ 46 জনকে আসামি করে মামলা করেন। শেখ হাসিনার জনসভায় পুলিশের গুলিতে হত্যার ঘটনা করায় মামলায় 20 জানুয়ারি 5 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা প্রত্যেকেই পুলিশের সদস্য। বিভিন্ন সময়ে শেখ হাসিনাকে 19 বার হত্যা চেষ্টার সেসব দিন স্মরণ করলে একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সংগ্রামকে খুব নিবিড়ভাবে দেখা সম্ভব হবে। বিশেষত হামলা ও হত্যা চেষ্টার মধ্যে কেবল 21শে আগস্টের গ্রেনেড হামলা কিংবা ঈশ্বর ট্রেনে গুলিবর্ষণ অথবা গোপালগঞ্জে বোমা পুঁতে মারার আসামিদের বিরুদ্ধে বিচারের রায় পেয়েছি আমরা। বিচারের রায় পেতে মানবতার নেতা শেখ হাসিনাকে যেভাবে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে সেটিও মর্মান্তিক। তাকে হত্যা চেষ্টার কারণগুলো হলো তার রাজনৈতিক আদর্শ এবং প্রগতিশীল মানসিকতার জয়যাত্রা। বুঝতে পারছেন? যে মৌলবাদী ভাবধারা পাকিস্তানের, সেই মৌলবাদী ভাবধারা কেন পূর্ব পাকিস্তানে নেই, কেন বাংলাদেশে নেই, এই নিয়ে মাথা ব্যথা পাকিস্তানের। আর সে কারণেই তারা হাসিনাকে বারবার টার্গেট করেছিল। ওই 1975 সাল থেকে 2024 সাল পর্যন্ত যদি বলতে পারেন 19 বার তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। আর 20তম বার হচ্ছে 2024-এর 5ই আগস্ট। তাহলে গত 50 বছরে 20 বার হত্যার চেষ্টা হয়েছে শেখ হাসিনাকে, কিন্তু একবারও তাকে মারতে পারেনি। এখনো হাল ছাড়েনি পাকিস্তান। এখন জঙ্গি ঘাঁটি তৈরি করছে বাংলাদেশের চারিদিকে। হাসিনা যাতে একদম আর বাংলাদেশে ফিরতে না পারে সেই ব্যবস্থা করা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাজে লাগিয়ে, আইসিটিকে কাজে লাগিয়ে। যখন ঘুর পথে খুন করতে গিয়ে ব্যর্থ হয়, তখন তারা আইসিটিকে ব্যবহার করে শেখ হাসিনাকে মারতে চায়। এটাই তো আসল কথা, তাই না? আপনাদের মতামত জানান, অবশ্যই লিখুন আপনাদের মতামত কমেন্ট বক্সে। আর এই ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই শেয়ার করুন, আরও 5-10 জনের কাছে আপনারা পৌঁছে দিন এই ইনফরমেশন। লাইক করুন ভিডিওটি এবং দেখতে থাকুন, সঙ্গে থাকুন রণক্ষেত্রের।